ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। তানিন, পাকিস্তান সিরিজে যেই দলটি ছিল নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেই একই দল 15 সদস্যের দল, সেখানে অনেকেই সুযোগ পাননি। আগের সিরিজটার হিসাব করলে স্কোয়াডে থেকে অনেকে ম্যাচ খেলার সুযোগ পাননি। এই সিরিজে কি তেমনটা দেখা যাবে, সবাই কি সুযোগ পাবে ম্যাচ খেলার? এখানে একটা ইন্ডিকেশন চিফ সিলেক্টর তিনি দিয়েছেন। হয়তো তারা যেরকমটা বলেছেন যে প্ল্যান আছে তাদের রোটেশন করে খেলানো। আগে যেরকম সৌম্য সরকার এর আগের সিরিজটার টপ স্কোরার ছিলেন, তিনি একটা ম্যাচও পাননি আগের পাকিস্তান সিরিজে কিন্তু। সো এটা নিয়ে প্রশ্ন হয়েছে যে সৌম্যকে তো খেলানো হয়নি, আর অনেকেই ছিল যাদের অ্যাকোমোডেট করতে পারেনি দল টিম কম্বিনেশনের কারণে। সো ইন্ডিকেশন দিয়েছেন যে ওই তাদের আসলে রোটেট করে খেলানো হতে পারে। আমরা নর্মালি বাংলাদেশের কনটেক্সটে যেমনটা দেখি বাই রোটেশন ব্যাপারটা শুধু পেসারদের ক্ষেত্রে প্রযোজ্য, কারণ পাইপলাইনে প্রচুর পেসার ছিল, আছে স্টিল। ওই কারণে তাসকিনের একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে, একটা তার চোট আছে, ম্যানেজ করে খেলতে হয় অনেক কিছু। সো ওইটা আলাদা। বাট ওই হাবিবুল হাসান সুমন তিনিও বলেছেন যে হয়তো ঘুরিয়ে ফিরে সবাইকে সুযোগ দেওয়া হতে পারে। এবার যেহেতু ম্যাচ আছে 3টা ওয়ানডে 3টা টি20, সো লেটস সি। রাইট। বোর্ডের যেহেতু কমিটি চেঞ্জ হলো, তামিম ইকবাল নতুন সভাপতি হিসেবে আসলেন অ্যাডক কমিটির হয়ে, এইটা কি ন্যাশনাল টিমের কোনো ইফেক্ট পড়বে কি না? এখন ব্যাপার যেটা হয়েছে, এখন পড়ার তো মানে একটু হলেও পড়বে আসলে। মানে তারা তো দিন শেষে মানুষ, এতটা ফোকাস থাকা তো সম্ভব না। আমরা ডিস্ট্রাকশন কাজ করবে দেশের ক্রিকেট বোর্ডে যখন এরকম ড্রাস্টিক চেঞ্জ হচ্ছে, তাদের একটু চিন্তাভাবনা থাকে যে কি হবে না হবে। এবং এখানে এতখানি বলতে পারি যে এই আগের বোর্ডটা ভেঙে যাওয়াতে আসলে ক্রিকেটাররা একটু স্বস্তি পেয়েছেন। কারণ মানে কথাবার্তা হয়েছে অনেকের সাথে, সবার কনসার্ন ছিল ওই লিগটা, ঢাকার লিগ অ্যান্ড আদার যে ডিভিশনাল খেলাগুলো আছে সব বন্ধই তো ছিল। মানে ক্লাবের আর ক্লাব ভার্সেস ওই বুলবুলের ওই বোর্ডটা, আমাদের এক্স প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, তার বোর্ডের সাথে তো ক্লাবের একটা ক্ল্যাশ তো ছিল একটা। ওই কারণেই মাঠে কোনো ক্রিকেট ছিল না। সো এই দিকটা থেকে তারা অনেক স্বস্তিতে। হ্যাঁ, তবে খেলা ইম্প্যাক্ট করবে না, আই গেস এটা আসলে অত বড় ইস্যু না তাদের জন্য, কারণ বোর্ডে কে আসে না আছে এটা তো আসলে তাদের এত কনসার্ন না। বাট ধরেন ওই যে আগের যে বোর্ডটা 6 মাস ছিল, তাদের কাজকর্মে তো ক্রিকেটারও বিরক্ত ছিলেন। সো এগুলো নিয়ে একটা মেন্টাল টোল তো দিতেই হয়, অ্যান্ড ইফেক্ট তো পড়ে। তবে যেহেতু তামিম তাদের সাথে মানে ন্যাশনাল টিমে তাদের সাথে খেলেছেন, তামিম তাদের ক্যাপ্টেন্সি করেছেন, ক্রিকেটের মানুষ সব কিছু মিলিয়ে এখন আমার মনে হয় যে একটা ভালো মেন্টাল স্পেসে তারা আছেন, অ্যান্ড মাঠেও হোপফুলি পারফরমেন্সটা রিফ্লেক্ট করবে এটা। রাইট। প্রেস কনফারেন্সে নির্বাচকদের সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল যে তারা সাকিবের কি আবারও দেশের জার্সিতে খেলার সুযোগ হবে কি না, সেটা হলেও কবে নাগাদ, কী উত্তর দিয়েছিল? বলেছেন যে সাকিবের সাথে একবার কথা হয়েছে, তো সেখানে যেহেতু সাকিব ইউএসএতে থাকেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওখানে আসলে প্র্যাকটিস ফ্যাসিলিটি কেমন, ফিটনেসের অবস্থা কীরকম। সো সেখানে নিশ্চয়ই মানে ইউএসএ তো আর ওই ক্রিকেট প্লেয়িং নেশন না, ওইখানে ক্রিকেট কারা খেলে? এশিয়ান মানুষজন ক্রিকেট খেলে। ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড ইউএইতে যারা থাকে, আপনি সবসময় ওই জিনিসগুলোই দেখবেন, ওই প্লেয়ারদেরই দেখবেন কম বেশি। সো ওইখানটাতে ইনফ্রাস্ট্রাকচার ওরকম গড়ে উঠেনি, অ্যান্ড বাংলাদেশের মতো যেরকম প্র্যাকটিস ফ্যাসিলিটিস স্ট্রাকচার সব কিছু মিলে ওখানে তো ওটা নেই। সো সাকিবকে তিনি বলেছেন যদি তুমি ফিট থাকতে পারো, যদি ইউ ফিল গুড, তুমি যদি মনে করো যে ওখানে তো আসলে সাকিবের যে মামলার ব্যাপার আছে, যে বাকি সব কিছু আছে, এসবের ব্যাপার তো অ্যাকাউন্টে আপনার নিতেই হবে। তো বলেছে যদি এই জিনিসগুলো অ্যালাইন হয় একসাথে, তাহলে হয়তো তোমাকে আমি লং টাইমের জন্য চাই। তো এবার এইখানে আসলে সাকিবকে নিয়ে এই যে আলোচনাটা, এটা আসলে খুবই অ্যাবসার্ড মনে হয় আমার কাছে এখন, কারণ পসিবল না আসলে, প্র্যাকটিক্যাল না জিনিসটা সাকিবকে। বাট সাকিব স্টিল ওই প্রাসঙ্গিক সব কিছুতে তিনি খেলছেন না, 1.5-2 বছর ধরে তিনি দেশে নেই, তাও দেখবেন ক্রিকেটের প্রতিটা প্রেস কনফারেন্স হোক, আড্ডায় হোক, কথাবার্তা হোক, হি ইজ স্টিল রিলেভেন্ট। কারণ তার ওই ইম্প্যাক্টটা আছে বলেই সাকিবকে নিয়ে এখনও কথাবার্তা হয়। তবে আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, সাকিব এখন আসলে বাংলাদেশের ক্রিকেটে কোথায় ফিট ইন হবেন তিনি, এখন কেউ তো রুল আউট করে দেয় না। সাকিবকে আগের বোর্ডের মেম্বার থেকে শুরু করে এখনকার চিফ সিলেক্টর সবাইকেই কিন্তু প্রশ্ন ফেস করতে হয়েছে, সাকিবকে নিয়ে আপনাদের প্ল্যান কি, সাকিবকে নিয়ে আপনাদের প্ল্যান কি। তো যতই বলুক যে সাকিবকে আমরা চাই না চাই, তো সাকিবকে আমি প্র্যাকটিক্যালি আপনি যদি চিন্তা করেন, সাকিবকে ধরেন 27 ওয়ার্ল্ড কাপে অনেকে আলোচনা আছে, হয়তো সাকিবকে 27 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পারি, সাকিবকে আপনি খেলাবেন কোথায়? এই যে একটা টিম, এই হাবিবুল হাসান সুমন, তাকে এই প্রশ্নটা করা হয়েছিল 27 ওয়ার্ল্ড কাপের আগে আপনারা কোনো পরীক্ষা নিরীক্ষা করবেন কিনা, তিনি সোজাসুজি বলে দিয়েছেন যে আমরা ওয়ার্ল্ড কাপের একটাতে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষায় যাব না, যা চেঞ্জ করার, যা বাজিয়ে দেখার, যা এক্সপেরিমেন্ট করার আমরা উইদিন নেক্সট 6 মান্থস করে ফেলবো। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে সাকিবের আর ম্যাচ খেলা হবে না? আমি আসলে সম্ভাবনা দেখছি না, এই কারণেই দেখছি না, মানে তার যেহেতু কিছু লিগ্যাল ঝামেলা আছে, মামলার ব্যাপার আছে, আরও অনেক কিছু আছে, এবং এসবের সাথে আমি এই আগের পয়েন্টে যেটা বললাম, তাকে আপনি খেলাবেন কোথায়, ফিট ইন করবেন কোথায়? তিনি 4-5 খেলেন, এখন 4-5 কী খেলেন বাংলাদেশের? তাওহিদ হৃদয় খেলেন, লিটন 4 নম্বরে সেট হয়ে গেছেন, শামীম পাটোয়ারি আছেন, অপশন আছে অনেকগুলো। তো এই যে ছেলেগুলোকে আপনি এতদিন ক্যারি করলেন, রাইট,
এখন সাকিবের জন্য কি আপনি তাকে প্রসেস বাদ দিয়ে সাকিবকে আউট অফ নোয়ার মানে খেলাবেন? সেটা তো অবশ্যই না। সাকিব তো কম্পিটিটিভ গেম তিনি ওই ফ্র্যাঞ্চাইজ লিগ খেলছেন, বাট ফ্র্যাঞ্চাইজ লিগ আর ওই টি10 লিগ আর ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট সেটা তো দিনরাত ডিফারেন্স, তাই না? সো এইখানে এই ফ্যাক্টগুলো আপনি যদি আমলে নেন, সাকিবের চান্স আমি দেখছি না আসলে। অ্যান্ড যদি আপনি আমি আরেকবার ওই প্রশ্নটাই করছি যে কাকে বাদ দিয়ে আপনি সাকিবকে খেলাবেন, তাই না? এখন তাকে তিনি তো আসলে প্রুভেন না এখন প্রুভেন না। আমি এই 1-1.5 বছর 2 বছরের ব্র্যাকেটটা বলছি যে তিনি এখন প্র্যাকটিক্যালি প্রুভেন না যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য তিনি ফিট আছেন কিনা। অ্যান্ড হাবিবুল হাসান সুমনও তিনিও তো বলেছেন যে যদি এই কয়েকটা জিনিস ফিটনেস, ওখানকার ট্রেনিং ফ্যাসিলিটি সব কিছু মিলে যদি অ্যালাইন করে অনেক কিছু, সেক্ষেত্রে হয়তো তারা বিবেচনায় রাখবেন। রাইট। একটা ব্যাপার, পাকিস্তান সিরিজের সময় পাকিস্তান দল হয়তো ভেবেছিল যে মিরপুরের উইকেট স্পিন সহায়ক হবে, কিন্তু এসে দেখে তারা সেটা একদম উল্টাটা হয়েছে, ট্রু উইকেট। নিউজিল্যান্ড সিরিজে ভাবনাটা কি উল্টা হতে পারে কিনা? যেমন নিউজিল্যান্ড এক্সপেক্ট করতে পারে সেটা ট্রু উইকেট হবে, পেস উইকেট, কিন্তু সেখানে ঘুরে ফিরে সেই স্পিন উইকেট হলেও হতে পারে কিনা, বা কীরকম এক্সপেক্ট করছেন আপনি? আমি আসলে এখানে টিপিক্যাল মিরপুরের উইকেট আমি এক্সপেক্ট করছি না এখানটাতে, কারণ আগে যে সিরিজের যে ভালো উইকেটটা ছিল বা কম্পিটিটিভ ক্রিকেটটা হয়েছে বাংলাদেশ অ্যান্ড পাকিস্তান দুইটা ম্যাচে আসলে খুবই বাজেভাবে ব্যাটিং কলাপস হয়েছিল, যে কারণে মনে হয়েছে যে বোলার ডোমিনেটেড। এখন মিরপুরের উইকেটে বোলারদের ডোমিনেশন বলতে তো আমরা স্পিন জাদু বুঝি, যুগের মানে বছরের পর বছর, মানে এখানে 2006 সাল থেকে খেলা হয়, এরপর থেকেই 15-20 বছরে এটা সেটেল, মানে জিনিসটা তো স্ট্যাবলিশ যে মিরপুর মানে স্পিন ট্র্যাক। হ্যাঁ ঠিক আছে, আমি আসলে স্পিন ট্র্যাক বলে যে নাক ছিটকাচ্ছি তা না। এখন বাংলাদেশের আপাতত তো 3টা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড অ্যাক্টিভ আছে, ঢাকা, চিটাগং, সিলেট। ঠিক আছে, মিরপুরকে আমরা ফোর্ট হিসেবে বানিয়ে নিই, ফোর্ট এটা আনব্রিচেবল, ব্রিচ করতে হলে তোমার স্পিন জাদু দেখাতে হবে। সো আমার মনে হয় যে এবং অ্যাডহক কমিটির যে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু তিনিও ইন্ডিকেশন দিয়েছেন যে বেটার উইকেট হবে, আগের সিরিজের মতো উইকেট হবে। সো আমি স্পিন উইকেট এক্সপেক্ট করছি না। এই যে আনচেঞ্জ স্কোয়াডটা রাখা হলো প্রিভিয়াস সিরিজ থেকে, কিন্তু আপনি কি এক্সপেক্ট করেছিলেন এমন কাউকে এই স্কোয়াডে যে যাকে পিক করা যেত কিন্তু পিক করা হয়নি? আচ্ছা, এখানটাতে আমি এখন ওয়ানডে যারা খেলছেন তারা আসলে কম বেশি এই দলটাকে লাস্ট 2-3টা সিরিজ থেকে ক্যারি করা হচ্ছে। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো এখানে তানজিম হাসান সাকিবকে হয়তো ইনক্লুড করা যেতে পারে, কিন্তু তার একটা ইনজুরি, ব্যাক স্প্যাজম ছিল, পেছনে ব্যাক পেন ছিল, সেটার জন্য আসলে তিনি এখনও অনুশীলনের মধ্যেই আছেন। পুরো 100% দিয়ে এখনও বল করতে পারছেন না, অ্যাজ ফার অ্যাজ আই নো। লাস্ট যত দূর শুনেছিলাম 70-80% তিনি বল করতে পারছেন। সো ওই জন্যই মনে হয় ওনাকে একটু রিকভারির টাইমটা দেওয়া হয়েছে আর কি। রাইট। আরেকটা সিমিলার কোয়েশ্চেন কিন্তু উল্টো দিক দিয়ে যদি জানতে চাই, যে বাংলাদেশের এই 15 সদস্যের দলে এমন কেউ কি রয়েছে যাকে হয়তো বাদ দিলেও দেয়া যেত? এখন এইটা আসলে এখন কিভাবে বাদ দিবেন আপনি পারফরমেন্সের বেস করে? হ্যাঁ, সাইফ হাসানের ফর্মটা একটা কনসার্ন আসলে এখানটাতে। সাইফ হাসানকে যে রোলটা দেওয়া হয়েছিল তিনি আসলে আগের সিরিজে ওরকম ফুলফিল করতে পারেননি, এটা হচ্ছে ফ্যাক্ট। অ্যান্ড এটা নিয়ে হাবিবুল হাসান সুমনকে প্রশ্ন করা হয়েছিল যে সাইফকে ক্যারি করার কী কারণ। ওই যে প্রসেসের কথা বলেছেন যে তাকে একটা রোল দেওয়া হয়েছে, আমরা 2টা সিরিজ তাকে দেখলাম, আরও সিরিজ দেখবো। এখন সামনে যদি তিনি ফেল করেন সেক্ষেত্রে আর একটা চেঞ্জ আসতে পারে এখানটাতে। রাইট, থ্যাংক ইউ তানিন আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের জন্য তো বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা করা হলো, এবং সেই যে দলটি ঘোষণা করা হয়েছে সেটি গত যে পাকিস্তান সিরিজ হয়েছে সেই সিরিজের সেম দলটি। তবে তৃতীয় ওয়ানডেতে এখানে কোনো চেঞ্জ আসে কি না সেটা সময় বলে দিবে। টিল দ্যাট সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্ট্যান্ট টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।